শহর থেকে বহু দূরে এক নিস্তব্ধ জনমানবহীন স্টেশন প্ল্যাটফর্ম। উপরকার ফ্যাকাশে সোডিয়াম আলোটাও যেন ক্লান্ত টিম টিম করে কেবল একটা ধূসর আভা ছড়াচ্ছে। চারপাশে এক গভীর অসহ্য নীরবতা। বাতাস ভারী স্যাঁতস্যাঁতে, আর সেই নীরবতার মাঝে কেবল ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূরবর্তী কুকুরের করুণ কান্না শোনা যায়। পিনাকি তার অফিসিয়াল ব্যাগটা শক্ত করে ধরে প্ল্যাটফর্মে বেঞ্চে বসেছিল। বাড়ি ফেরার জন্য শেষ ট্রেনের অপেক্ষা। সময়টা সাধারণ নয়। ঘড়ির কাঁটা তখন ঠিক রাত 12টা ছুঁয়েছে। মধ্যরাতের এই স্টেশনটা দেখলে মনে হয় যেন সময় এখানে থমকে গেছে। জীবনের স্পন্দন বহু আগেই বিলীন হয়ে গিয়েছে। প্ল্যাটফর্মের গা ঘেঁষে থাকা গাছগুলোর লম্বাটে ছায়াগুলো হাওয়ায় মৃদু দুলছে। দেখতে ঠিক কিছু অস্পষ্ট অপরিচিত আকারের প্রেত ছায়া। হঠাৎ সেই নিস্তব্ধতা ভঙ্গ করে রেল লাইনে একচাপা গোঁ গোঁ আওয়াজ শোনা গেল। দূর থেকে একটা ক্ষীণ আলো ক্রমশ কাছে আসছে। অবশেষে রাতের অন্ধকার চিরে ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করল এক কর্কশ ব্রেক কষার শব্দে। ইঞ্জিন আর চাকার সেই ধাতব আর্তনাদ সেই নিঝুম পরিবেশকে আরও রহস্যময় করে তুলল। ট্রেনটি থামতেই পিনাকি দ্রুত উঠে দাঁড়ালো। তার লক্ষ্য ছিল একটি খালি কামরা। ভিড় এড়িয়ে একটু আরামের সাথে বাড়ি ফিরতে পারলেই সে খুশি। সে দেখল বগিগুলোর বেশিরভাগ জানালাই আঁধারে ঢাকা, কারণ ভেতরের আলো জ্বলছিল না, অথবা যাত্রীও ছিল না। ভাগ্যক্রমে মাঝামাঝি একটি বগিতে সে ভেতরের আবছা হলুদ আলো দেখতে পেল। দরজা ঠেলে সেই কামরায় প্রবেশ করল। তার প্রত্যাশা মতোই কামরাটি ছিল প্রায় সম্পূর্ণ ফাঁকা। এদিক ওদিক কয়েকটি সিট দেখে তার মনে হলো সে যেন এক বিশাল অন্ধকার গুহার মধ্যে ঢুকে পড়েছে। সিটগুলো শীতল, আর হাওয়ায় একটা পুরনো বদ্ধ গন্ধ। সে একটি জানালার ধারে সিটে গিয়ে বসল। ব্যাগটা পাশে নামিয়ে রেখে গভীর করে একটা শ্বাস নিল। এরপরই তার চোখ গেল বিপরীত দিকের সিটে। একদম কোণায় জানালার সাথে হেলান দিয়ে একজন যাত্রী বসে রয়েছে। তার আপাতমস্তক একটি কালো চাদরে ঢাকা। চাদরটি এত বড় আর পুরু যে লোকটির মুখ বা শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যেন কেবল কালো কাপড়ের একটি স্তূপ সেখানে রাখা আছে। তার বসার ভঙ্গিটা কেমন যেন অস্বাভাবিক, নিশ্চল। পিনাকি প্রথমে এই দৃশ্যটিকে বিশেষ গুরুত্ব দিল না। তার মনে হলো প্রচণ্ড ঠান্ডা বা ক্লান্তি থেকে বাঁচতে লোকটি এমন করে নিজেকে ঢেকে রেখেছে। এই রাতে একা ট্রেনে চড়ার অভিজ্ঞতা নতুন নয় তার কাছে। সে মনোযোগ সরিয়ে জানালার বাইরে তাকালো। এখন ট্রেনটি প্রায় নীরব। শুধুমাত্র ইঞ্জিনের হালকা শব্দ আর বাতাসের শোঁশো আওয়াজ। হঠাৎ একটি ঝাঁকুনি দিয়ে ট্রেনটি আবার চলতে শুরু করলো। ধীরে ধীরে গতি বাড়ল, আর প্ল্যাটফর্মের ফ্যাকাশে আলো পেছনে সরে যেতে লাগলো। এখন বাইরে কেবল ঘুটঘুটে অন্ধকার আর গাছের অস্পষ্ট আভাস। পিনাকি বাইরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, আর মনে মনে ভাবল, যাক, অন্তত যাত্রাটা তো শুরু হলো। ট্রেনটি যখন শহরতলির শেষ প্রান্তের গাঢ় অন্ধকারে সবেগে ছুটছে, কামরার নিস্তব্ধতা হঠাৎ এক অপ্রত্যাশিত ডাকে ভেঙে গেল। বাদাম, গরম গরম ভাজা বাদাম নেবেন নাকি কেউ? বাদাম, গরম গরম ভাজা বাদাম। পিনাকি প্রথমে চমকে উঠল। এত রাতে প্রায় জনশূন্য একটি কামরায় এভাবে ফেরিওয়ালার আগমন অপ্রত্যাশিত তো বটেই, কিছুটা অস্বাভাবিকও বটে। সাধারণত শেষ ট্রেনের বগিগুলোতে হকারদের আনাগোনা থাকে না। লোকটি ছিল মাঝারি গরমের, পোশাক বেশ ময়লা, আর কাঁধে ঝুলছিল বিশাল একটা ঝোলা। তার কণ্ঠস্বরে এক ধরনের কৃত্রিম চনমনে ভাব, যা গভীর রাতের নিস্তব্ধতার সঙ্গে বেমানান লাগছিল।
অস্বস্তি সত্ত্বেও পিনাকির হঠাৎ বাদাম খেতে ইচ্ছা হলো। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে সামান্য নোনতা কিছু মন্দ হবে না। সে ফেরিওয়ালাকে থামালো। এই যে দাঁড়ান, এক ঠোঙা বাদাম দিন তো। ফেরিওয়ালা কাছে এসে দাঁড়ালো। তার চোখে মুখে এক ধরনের চাপা তাড়াহুড়ো। ঝোলা থেকে একটি কাগজের ঠোঙায় করে বাদাম তুলে সে পিনাকির দিকে এগিয়ে দিল। বাদামের হালকা ভাজা গন্ধটা বদ্ধ কামরার হাওয়ায় সামান্য সজীবতা এনে দিল। পিনাকি পকেট থেকে একটি 100 টাকার নোট বের করে ফেরিওয়ালার দিকে বাড়িয়ে দিল। ফেরিওয়ালা নোটটি একবার দেখল, তারপর পিনাকির মুখের দিকে তাকিয়ে এক অস্বস্তিকর হাসি হাসল। তার সেই হাসি যেন কীরকম অদ্ভুত লাগছিল। আগে দাদা, আপনার কাছে এর থেকে ছোট নোট কিছু নেই? এত রাতের ট্রেনে এমন বড় নোটের খুচরো এই কামরায় আমার কাছে নেই তো। ধরুন না 10 টাকা বা 20 টাকার একটা কিছু। পিনাকির ভ্রু সামান্য কুঁচকে গেল। এত রাতে ট্রেনে খুচরো না থাকাটা স্বাভাবিক, কিন্তু লোকটির বলার ভঙ্গিটা কেমন যেন চাপা আর অস্থির। না ভাই, আমার কাছেও তো এখন খুচরো নেই। সারাদিনের কাজের পর এখন এই একটাই নোট আছে। তুমি বরং অন্য কারোর কাছে চেষ্টা করো। কথাটা শুনে ফেরিওয়ালা যেন একটু দমে গেল। সে এদিক ওদিক তাকিয়ে নিল, যেন কামরায় আর কোনো যাত্রী থাকতে পারে কিনা সেটা দেখছে। কিন্তু কামরা যে শূন্য তা তারও জানা। সে তখন সামান্য ঝুঁকে প্রায় ফিসফিস করে বলল, দাদা, একটা উপায় আছে। পাশের কামরায় আমি একবার খুচরো করিয়ে দিচ্ছি। ওদিকে একজন টিটি আসেন মনে হচ্ছে। আপনি আসুন আমার সাথে। আরে 1 মিনিটও লাগবে না। পিনাকির মনে একটা দ্বিধা সৃষ্টি হলো। এত রাতে অচেনা এক হকারের সাথে অন্য কামরায় যাওয়াটা কি ঠিক হবে? তার মনে হলো বাদামের জন্য এত ঝুঁকি না নিলেও চলে। সে প্রায় না করে দিচ্ছিল। না ভাই, বাদামটা পরেই খাবো। ঠিক সেই সময় কালো চাদরে মোড়া সেই নিথর মূর্তিটি হঠাৎ নড়ে উঠল। তার স্থান ছিল একদম কোণায়, কিন্তু তার কণ্ঠস্বর ছিল অদ্ভুতভাবে চাপা, গম্ভীর ও ভরাট, যেন বহু দূর থেকে ভেসে আসছে। যেও না। মাত্র 2টি শব্দ, কোনো সম্বোধন নেই, কোনো ব্যাখ্যা নেই, কেবল এক শীতল স্পষ্ট নিষেধাজ্ঞা। পিনাকি চমকে গেল, প্রায় লাফিয়ে উঠল। সে দ্রুত কালো চাদরের দিকে তাকালো। লোকটি কি এতক্ষণ ধরে তাদের কথা শুনছিল? চাদরের নিচে তার মুখ ঢাকা, কিন্তু পিনাকির মনে হলো সে যেন এক তীব্র অব্যক্ত দৃষ্টি অনুভব করতে পারছে। ফেরিওয়ালা সঙ্গে সঙ্গে বিরক্ত, কিছুটা ভীত হয়ে কালো চাদরের দিকে তাকালো। তার মুখের হাসিটা পুরোপুরি উধাও। তার জায়গায় এলো এক ক্রুদ্ধ তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু সে কোনো কথা বলল না, কেবল ঠোঁট কামড়ে চুপ করে রইল। পিনাকি দ্বিধায় পড়ে গেল। সে কি রহস্যময় আগন্তুকের সতর্কবাণী শুনবে, নাকি সামান্য খুচরোর জন্য ফেরিওয়ালার পেছনে যাবে? অবশেষে তার কৌতূহলী জয়ী হলো। লোকটি তাকে কেন বারণ করলো? তাকে কি ভয় দেখাচ্ছে, নাকি অন্য কিছু? এই অচেনা ভয়ের কারণ না জেনেই থেমে যাওয়াটা তার কাছে পরাজয়ের মতো মনে হলো। সে দ্রুত ফেরিওয়ালার দিকে ফিরল। লোকটির অস্বস্তি যেন তখন স্পষ্ট। ঠিক আছে, চলো, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরতে হবে। আর শোনো। পিনাকি কালো চাদর মোড়া লোকটির দিকে সামান্য ঝুঁকে বলল, আমি এক্ষুনি আসছি, আমার ব্যাগটা একটু দেখবেন কেমন? সে কোনো উত্তরের অপেক্ষা করল না। কালো চাদর থেকে কোনো সারা শব্দও এলো না, কেবল এক শীতল নীরবতা। ফেরিওয়ালা তখন একরকম জোর করেই পিনাকিকে নিয়ে কামরার দরজা ঠেলে পাশের কামরার দিকে এগিয়ে গেল। ফেরিওয়ালার পিছু পিছু দ্রুত পায়ে পিনাকি পাশের কামরায় প্রবেশ করল, কিন্তু ভিতরে পা রাখতেই তার সমস্ত ধারণা মুহূর্তে চুরমার হয়ে গেল। কামরাটি শুধু জনশূন্য নয়, এ যেন নিশ্চিদ্র আধার ও নীরবতারই এক প্রতিবিম্ব। কোনো টিকিট পরিদর্শক নেই, অন্য কোনো আরোহী নেই, আর খুচরো করার কোনো অবকাশও নেই কোথাও। অন্ধকার ও স্তব্ধতায় ডুবে থাকা কামরাটির অভ্যন্তরে
ফেরিওয়ালা তখন উল্টো দিকে মুখ করে ধীরে ধীরে হাঁটতে শুরু করেছে। তার চলনে এক প্রকার অস্বাভাবিকতা, যেন সে নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে চলেছে। পিনাকি সেখানে থমকে দাঁড়ালো। তার মনে সন্দেহের মেঘ ঘনীভূত হতে শুরু করেছে। আরে কি ব্যাপার মশাই, আপনি তো বললেন এখানে কেউ আছে, কিন্তু কামরাটা তো একেবারে ফাঁকা। পিনাকির স্বরে এবার খানিকটা বিরক্তি আর চাপা উদ্বেগ স্পষ্ট। ফেরিওয়ালা তখনও পিছন ফিরে উত্তর দিল। তার কণ্ঠস্বর অদ্ভুতভাবে ক্ষীণ। আগে সেই উৎফুল্ল ভাবটি সম্পূর্ণ বিলুপ্ত। আর একটু চলুন বাবু, আর একটু চলুন। বোধহয় আর একটু এগিয়ে থাকলেই দেখা মিলবে। আসলে এই কামরাটা তো বেশ বড়। অগত্যা পিনাকি ফেরিওয়ালাকে অনুসরণ করতে বাধ্য হলো। তার মনে হলো সে যেন এক অদ্ভুত ফন্দির শিকার হচ্ছে। বাদামের মূল্য বা খুচরোর চিন্তা তার মন থেকে সরে গেল। এখন তার প্রধান লক্ষ্য এই অস্বাভাবিক পরিস্থিতি থেকে দ্রুত পরিত্রাণ পাওয়া। চলতে চলতে পিনাকির দৃষ্টি আকর্ষণ করল একটি অত্যন্ত খুঁটিনাটি বিষয়, যা তার সন্দেহকে আরও বাড়িয়ে দিল। প্রথম কামরায় যখন সে উঠেছিল, প্ল্যাটফর্মে ট্রেন তখনও দাঁড়িয়েছিল। তখনই তার চোখে পড়েছিল কামরার প্রবেশদ্বারের ঠিক উপরে বাঁধা একটি মলিন পুরনো লাল ফিতের দিকে। ফিতেটি হয়তো কোনো পুরাতন সাজসজ্জার অবশিষ্ট, কিন্তু তার লাল রং অন্ধকারেও বেশ তীক্ষ্ণ ছিল। আর ঠিক এই কামরার প্রবেশ পথেও পিনাকি পরিষ্কার দেখল একই রকম লাল ফিতে হুবহু আগের কামরার দরজার মতো করে বাঁধা রয়েছে। আরে কি অদ্ভুত কাণ্ড! দুটি ভিন্ন কামরায় একই ধরনের সজ্জা। এটা কি নিছকই রেলগাড়ির কাঠামোগত পুনরাবৃত্তি, নাকি এর পেছনে আবার অন্য কোনো ইঙ্গিত রয়েছে? এই সংশয়কে ছাপিয়ে কৌতূহল তাকে আরও কিছুটা সামনে টেনে নিয়ে গেল। যখন তারা কামরার মাঝামাঝি পৌঁছালো, তখন পিনাকি যা দেখল তাতে তার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। সামনের আসনে হুবহু প্রথম কামরার ভঙ্গিতে একটি অবয়ব বসে আছে। মাথা থেকে পা পর্যন্ত কালো চাদরে আবৃত, নিথর নিশ্চল, ঠিক যেন সেই একই ব্যক্তি একই কায়দায় উপবিষ্ট। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। কালো চাদরে মোড়া সেই অবয়বের ঠিক পাশের আসনে প্রথম কামরার মতোই তার নিজের ব্যক্তিগত ব্যাগটিও রাখা। পিনাকি সম্পূর্ণরূপে বাগরুদ্ধ হয়ে গেল। তার হাত পা যেন শীতল হয়ে এলো। এসব কি হচ্ছে? কি করে সম্ভব? তার মস্তিষ্ক দ্রুত এই পরিস্থিতি বোঝার চেষ্টা করল। এই কামরাটি কি তবে প্রথম কামরার প্রতিচ্ছবি, নাকি এটা কোনো আয়নার মাধ্যমে তৈরি দৃষ্টিবিভ্রম, অথবা সে কি ভুলক্রমে একটি যমজ কামরায় এসে পড়েছে? কিন্তু তার নিজস্ব ব্যাগ, সেই ব্যাগ তো সে প্রথম কামরার কালো চাদর পরা লোকটিকে দেখতে বলে এসেছিল। পিনাকি দ্রুত পিছনে তাকালো। ফেরিওয়ালা তখনও উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে। তার নিঃশব্দ উপস্থিতি যেন এই পুরো দৃশ্যটিকে আরও বেশি অবাস্তব ও রহস্যময় করে তুলছে। পিনাকি পরিষ্কার বুঝতে পারল দুটো কামরায় দুটি কালো চাদর পরা লোক থাকা অসম্ভব নয়, কিন্তু দুটো কামরায় দুটো লাল ফিতে এবং হুবহু তার একই রকম যাত্রার ব্যাগ রাখাটা একেবারেই অসম্ভব। এক লহমায় সে দৃষ্টি সরিয়ে নিল ফেরিওয়ালার কাছ থেকে। লোকটির দিকে ফিরে তাকানোর সাহস তার লোভ পেয়েছে। সে জানে এর পেছনে যে চালিকা শক্তি কাজ করছে তা এই জগতের নয়। তার লক্ষ্য এখন কেবল কামরার প্রবেশপথ। যে দরজা দিয়ে সে কয়েক মিনিট আগে কৌতূহলবশত প্রবেশ করেছিল, সেটি এখন তার কাছে পরিত্রাণের একমাত্র আশার আলো। ট্রেনের দুলুনি অগ্রাহ্য করে সে প্রায় ছুটেই দরজার হাতল ধরল। কাঁচের ওপার থেকে সে বাইরের দৃশ্য দেখতে চাইল, কিন্তু সমস্ত আলো যেন এক জাদু মন্ত্রে অদৃশ্য হয়ে গেছে। বাইরে শুধু অস্তিত্বহীন কালো জমাট বাঁধা এক শূন্যতা। সেখানে গাছের সারি নেই, গ্রাম নেই, বা পৃথিবীর পরিচিত কোনো রূপরেখা নেই। মনে হলো যেন ট্রেনটি কোনো এক অন্ধকারের গভীরে তীব্র বেগে ছুটছে,
পিনাকি হাতল ঘুরিয়ে সবে দরজাটি খোলার উদ্যোগ নিয়েছে, ঠিক তখনই একটি কান ফাটানোর শব্দ হলো ধড়াম করে, যেন কোনো অদৃশ্য দানবীয় হাত পিনাকির মুখের ওপর সজোরে দরজার ভারী পাল্লাটি বন্ধ করে দিল। পিনাকি সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। তার কপাল সজোরে দরজার কাঁচে ধাক্কা খেল। সেই আঘাতের তীব্রতা এত বেশি ছিল যে তার মুখ দিয়ে সামান্য স্বরও বেরোল না। সে ছিন্নভিন্ন ঘুড়ির মতো মাটিতে ছিটকে পড়ল। ট্রেনের ইস্পাতের মেঝেতে আছড়ে পড়ে সে কয়েক মুহূর্তের জন্য বোধহীন হয়ে গেল। কানে তখনও ধাক্কার তীক্ষ্ণ রেশ, কপালে দপদপে যন্ত্রণা। কপাল স্পর্শ করে সে দেখল রক্তপাত হচ্ছে না, কিন্তু তার শরীর তখন আতঙ্কে অসাড়। তার সমস্ত প্রতিরোধ ক্ষমতা যেন এই অকস্মাৎ আক্রমণে ভেঙে পড়েছে। প্রাণপণে সে নিজেকে টেনে তুলে বসার চেষ্টা করল। তার দৃষ্টি তখনও ঝাপসা, চারপাশ অস্পষ্ট, কিন্তু এই দুর্বল দৃষ্টিতেই সে যা দেখল তাতে তার শ্বাস রুদ্ধ হয়ে গেল। ফেরিওয়ালাটি তার থেকে সামান্য দূরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। না, দাঁড়িয়ে নেই, সে যেন এক স্থবির অটল মূর্তির মতো তার দিকে নিষ্পলক তাকিয়ে আছে। তার মুখমণ্ডলের সেই চাঞ্চলতা বা কৃত্রিম হাসি সম্পূর্ণ উধাও। তার চোখে এখন কেবল এক অনির্বাচনীয় হিমশীতল শূন্যতা। লোকটির দৃষ্টি অন্ধকারেও যেন এক অদ্ভুত দীপ্তিতে জ্বলছে, ঠিক যেন শিকার ধরার পূর্বে হিংস্র কোনো প্রাণীর স্থিরতা। পিনাকির আতঙ্ক তখন এক চূড়ান্ত বিন্দুতে পৌঁছেছে। সে পিছনের দিকে সরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু ফেরিওয়ালার সেই স্থির বিঁধে থাকা চোখ যেন তাকে মেঝেতে আটকে দিয়েছে। ফেরিওয়ালাটি এরপর মুখ খুলল। তার কণ্ঠস্বর আর আগের মতো দ্রুত বা চনমনে নয়, বরং নিঃশব্দ, গুরুগম্ভীর ফিসফিসানির মতো, যা পিনাকির ভেতরের ভয়কে জাগিয়ে তুলল। বাবু, টাকা নেবেন না খুচরো নেবেন? এই প্রশ্ন, যে সাধারণ খুচরোর অজুহাতে সে পিনাকিকে এই সর্বনাশা কামরায় নিয়ে এসেছিল, সেই প্রশ্নই এখন যেন এক বীভৎস পরিহাস হয়ে ফিরে এলো। লোকটির চোখ তখন পিনাকির অসহায়তার উপর স্থির। সে হাসি মানুষের নয়, সে হাসি ছিল শূন্য ও নির্মম। সে নিজেকে একটু গুটিয়ে নিল, যেন সে এক অনিবার্য পরিণতি ঘোষণা করতে চলেছে। আসুন আমার সঙ্গে। লোকটি বাক্যটি শেষ করল না। তার দৃষ্টি ঘুরে গেল কামরার খোলা দরজার দিকে। এই প্রথম পিনাকি সতর্কভাবে খেয়াল করল কামরার অন্য প্রান্তের দরজা, যেখান থেকে ট্রেনের করিডোর শুরু হওয়ার কথা, সেটি হাট করে খোলা। ট্রেনের তীব্র গতির কারণে হাওয়ার ঝাপটা আসছে সেখান থেকে, আর বাইরে সেই সীমাহীন কালো গহ্বর। কথা শেষ না করেই পিনাকি কিছু বুঝে ওঠার আগেই ফেরিওয়ালা এক বিদ্যুৎ গতিতে সামনের দিকে ঝাঁপ দিল। চলন্ত ট্রেনের সেই খোলা দরজা লক্ষ্য করে সে শূন্যে শরীর ছুঁড়ে দিল। এক ঝলকে সে যেন আধারের সঙ্গে একাত্ম হয়ে গেল। বাতাসে শুধু তীব্র শোঁ শব্দ, আর তার ঝোলা থেকে কিছু বাদামের দানা ছিটকে পড়ার ক্ষীণ আওয়াজ। পিনাকির সমগ্র সত্তা তখন অসার। এই অসম্ভব অবিশ্বাস্য দৃশ্য দেখে তার কণ্ঠ থেকে কোনো স্বর বের হলো না। সে দেখল যেখানে কিছুক্ষণ আগে ফেরিওয়ালা দাঁড়িয়েছিল, সেখানে এখন কেবল শূন্যতা। একজন মানুষ রাতের গভীরে চলন্ত ট্রেনের বুক থেকে বিনা কারণে
অন্ধকারে ঝাঁপ দিয়ে উধাও হয়ে গেল। যন্ত্রের মতো সে হামাগুড়ি দিয়ে সেই খোলা দরজার কিনারায় এগিয়ে গেল। তার হৃৎপিণ্ড তখন অনিয়ন্ত্রিত ঢোলের মতো বাজছে। সে উঁকি দিয়ে দেখতে চাইল বাইরে কি আছে, কোথায় গেল সেই মূর্তিটি। সে যেই মাত্র মাথা বাড়িয়ে বাইরের শূন্যতা দেখতে গেছে, ঠিক তখনই খোলা দরজাটি যেন কোনো অদৃশ্য বন্ধন থেকে মুক্ত হয়ে প্রচণ্ড বেগে বন্ধ হয়ে গেল। দরজার ধাতব পাল্লায় পিনাকির মাথা প্রায় ঠেকল। সে দ্রুত নিজের শরীর গুটিয়ে নিল। ঠিক সেই মুহূর্তে কামরার ভিতরে জ্বলতে থাকা দু একটি দুর্বল আলো একসঙ্গে বার কয়েক কেঁপে উঠল, যেন প্রাণ ভয়ে তারা কাঁপছে। মনে হলো এই কামরার ভেতরের জগৎ আর বাইরের জগৎ যেন এই দরজা বন্ধ হওয়ার মধ্য দিয়ে চিরতরে বিচ্ছিন্ন হয়ে গেল। সে চোখ ফেরালো কামরার অন্য প্রান্তে উপবিষ্ট সেই কালো চাদরে মোড়া নিথর মূর্তিটিকে। সেই রহস্যময় আগন্তুক যে একবার মাত্র দুটি শব্দ উচ্চারণ করে তাকে সাবধান করেছিল, এখন তার একমাত্র ভরসা যদি এই লোকটির কাছে উত্তর থাকে। ক্লান্ত পায়ে টলতে টলতে সে লোকটির আসনের সামনে গিয়ে দাঁড়ালো। চাদরে মোড়া সেই অবয়ব তখনও সেই একই ভঙ্গিতে স্থির হয়ে বসে আছে, যেন বাইরের বা ভেতরের কোনো ঘটনায় তাকে এতটুকু স্পর্শ করেনি। আর এই অবিচল স্থবিরতা পিনাকির কাছে অত্যন্ত পীড়াদায়ক এবং বিরক্তিকর মনে হলো। পিনাকি প্রায় চিৎকার করে উঠল। তার কণ্ঠে তখন ভয় ও হতাশার এক মিশ্র সুর। আপনি আপনি কি করে এমন নিশ্চুপ হয়ে বসে আছেন? আর এইমাত্র এই কামরার ভেতরে আমাদের চোখেরই সামনে একজন লোক চলন্ত ট্রেন থেকে বাইরে ঝাঁপ দিল। আরে আপনি কি কিছুই দেখতে পাচ্ছেন না? আপনি কিছু বলছেন না কেন? পিনাকি তার কথা থামালো, হাঁপাতে লাগলো। সে এক মুহূর্ত অপেক্ষা করলো একটি উত্তরের জন্য, একটি সামান্যতম অঙ্গভঙ্গির জন্য। সে আশা করেছিল এই অস্বাভাবিক ঘটনা লোকটিকে অন্তত চাদর সরিয়ে মুখ খুলতে বাধ্য করবে, কিন্তু কোনো প্রতিক্রিয়া হলো না। কালো চাদরটি আগের মতোই অনড়, নিথর। মনে হলো যেন চাদরের নিচে কোনো মানুষ নয়, কালো পাথরের একটি স্তূপ বসে আছে। এই নীরবতা সেই হাজার শব্দের চিৎকার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল। পিনাকির মনে হলো হয় এই লোকটি দেখতে পাচ্ছে না, অথবা সে এমন কিছু জানে যা সে গোপন করতে চাইছে, কিন্তু সে আসলে এই পৃথিবীর কেউ নয়। আরও কিছুক্ষণ নীরব থাকার পর সেই গম্ভীর, শীতল ও ভরাট কণ্ঠস্বরটি আবার ভেসে এলো চাদরের নিচ থেকে। কণ্ঠস্বরটি এত নিচু ও চাপা ছিল যে চলন্ত ট্রেনের শব্দের মাঝেও তা যেন পিনাকির কানের কাছে প্রতিধ্বনিত হলো। তুমি তুমি বসে পড়ো এখানে। কেবল এক অনিবার্য সত্যের প্রকাশ। পিনাকির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আরও এক পা এগিয়ে গেল। না, আমি এখানে বসবো না। আমি এক্ষুনি এখান থেকে বেরোবো। আমি এই ট্রেনের প্রথম কামরায় যাব। আমার আগের জায়গায় আমাকে ফিরে যেতেই হবে। তার কথা শুনে চাদর মোড়া মূর্তিটি এবার সামান্য নড়ে উঠল। সেই নড়াচড়া এমন ধীর এবং সূক্ষ্ম ছিল যে পিনাকির মনে হলো সে হয়তো চোখের ভুল দেখছে। কিন্তু সেই নড়াচড়ার পর লোকটি আবারও কথা বলল। তার কণ্ঠস্বর এবার আরও নিস্তেজ, প্রায় অনুযোগের মতো। এই কামরা থেকে বেরোনোর আর কোনো উপায় নেই। পিনাকি থমকে গেল। তার গায়ে রক্ত যেন জমাট বাঁধতে শুরু করলো। সে দরজার দিকে তাকালো, যে দরজা কিছুক্ষণ আগে তাকে সজোরে ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গিয়েছিল। লোকটি তখন এক দার্শনিকের মতো ধীর গতিতে যেন পিনাকির ভেতরে গেঁথে দিতে চাইছে কথাগুলো। সে বলে চলল, সেই জন্যই আমি তোমাকে সতর্ক করেছিলাম।
কোনোভাবেই নিজের বসার জায়গা ছেড়ে উঠে যেও না। তুমি উঠে গেলে বলেই এখন এই বিপদে পড়লে। পিনাকি হতভম্ব হয়ে গেল। তার মনে পড়ল প্রথম কামরায় কালো চাদরের লোকটি তাকে কেবল দুটি শব্দ বলেছিল। যেও না। সেই সতর্কতা উপেক্ষা করার চরম মূল্য এখন তাকে দিতে হচ্ছে। কালো চাদরের লোকটি এবার আর কোনো উত্তর দিল না। সে আবার অনড় অটল হয়ে বসে রইল। তার নীরবতা যেন স্পষ্ট জানিয়ে দিল প্রশ্ন করা বৃথা। এই স্থান যুক্তি তর্কের ঊর্ধ্বে। পিনাকি তখন ধীরে ধীরে পরিস্থিতিটির ভয়াবহতা বুঝতে পারল। এই ট্রেনটি সাধারণ নয়, এই কামরাটি সাধারণ নয়। সে ধীরে ধীরে মাথা তুলে কালো চাদর মোড়া সেই মূর্তিটিকে লক্ষ্য করল। আসনটি ছিল তার একদম কাছাকাছি। পিনাকি নিচু স্বরে প্রায় ফিসফিস করে প্রশ্ন করল, যেন একটু জোরে কথা বললেই সমস্ত পরিবেশ ভেঙে গুঁড়িয়ে যাবে। আপনি কি করে জানেন যে এই কামরা থেকে বেরোনোর কোনো উপায় নেই? আর আপনি কি করেই বা এই কামরাতে এলেন? তার এই প্রশ্ন যেন ছিল এক গভীর কৌতূহলী জিজ্ঞাসা। যে মানুষ সব কিছু জেনেও এভাবে স্থির থাকতে পারে, তার পরিচয় জানার একটা তীব্র আকাঙ্ক্ষা পিনাকির মনে জন্ম নিল। কালো চাদরটি এবার সামান্য হিলল, মাথাটি যেন একটু কাত হলো। এই সামান্য নড়াচড়াও পিনাকির হৃদস্পন্দন বাড়িয়ে দিল। এরপর সেই নিস্তেজ ভরাট কণ্ঠস্বরটি ভেসে এলো। এবার যেন তাতে বহু যুগের ক্লান্তি মিশে আছে। আমি এই কামরায় বহুকাল ধরে আছি। পিনাকি কথাটি শুনে স্তম্ভিত হয়ে গেল। কাল ধরে? কতকাল? লোকটি তার প্রশ্নের কোনো উত্তর দিল না, বরং নিজেই একটি মন্তব্য ছুঁড়ে দিল, যা পিনাকির সমস্ত ভয়কে এক নিমেষে স্বীকার করে নিল। পুরো ব্যাপারটাই কেমন রহস্যময়, তাই না? লোকটির কণ্ঠস্বরে কোনো জিজ্ঞাসা ছিল না, ছিল এক শীতল স্বীকারোক্তি। পিনাকি কেবল মাথা নেড়ে হ্যাঁ বলল। বলার মতো আর কোনো শব্দ তার মুখে এলো না। এই সহজ স্বীকারোক্তি যেন তাকে এক অদ্ভুত স্বস্তি এনে দিল। তার শরীর অবসন্ন। সে জানালার ধারে বসে বাইরের দিকে তাকালো। সেই অসীম ঘন কালো শূন্যতা। সেখানে কোনো দৃশ্যের পরিবর্তন নেই, কোনো আলোর ঝলক নেই। চলন্ত ট্রেনের বাইরে এত অন্ধকার হয় কিভাবে? মনে হয় ট্রেনটি মহাকাশের কোনো এক নিশ্ছিদ্র কৃষ্ণগহ্বরের দিকে এগিয়ে চলেছে। পিনাকি জানালার কাছে তার নিজের ফ্যাকাশে মুখটি দেখতে পেল। সেখানে আতঙ্ক, ক্লান্তি এবং কৌতূহল সব কিছুর ছাপ স্পষ্ট। সে বাইরের অন্ধকারের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো অবচেতনে সে আশা করছিল সামান্য হলেও কোনো দৃশ্যের আভাস পাবে। ঠিক তখনই পিনাকির রক্ত যেন মুহূর্তে জমাট বেঁধে গেল। জানালার সেই ঘন অন্ধকারের ভেতর থেকে কোথাও থেকে একটি অপরিচিত ফ্যাকাশে হাত ধীরে ধীরে কাঁচে টোকা দিল। হাতটি দেখতে অস্বাভাবিক লম্বা এবং শীর্ণ। আঙুলগুলো যেন শুকনো গাছের ডালের মতো। মুহূর্তের মধ্যে সেই অদৃশ্য শক্তি জানালার একটি অংশকে সশব্দে ভেঙে চুরমার করে দিল। কাঁচের টুকরোগুলো পিনাকির গায়ে ছিটকে পড়ল। পরের মুহূর্তেই সেই অস্বাভাবিক হাতটি জানালার ভাঙা অংশ দিয়ে ভিতরে প্রবেশ করল। পিনাকি কিছু বুঝে ওঠার আগেই হাতটি তীব্র গতিতে এগিয়ে এসে তার ডান হাতের কবজি শক্ত করে চেপে ধরল। সেই হাতের স্পর্শ ছিল অতিরিক্ত শীতল, যেন বরফ জমাট, এবং তার গ্রিপ ছিল অবিশ্বাস্য রকমের শক্তিশালী, যেন কোনো ইস্পাতের ফাঁস তার হাতকে চেপে ধরেছে। হাতটি এবার হিংস্রভাবে পিনাকির কবজি ধরে তাকে বাইরের অন্ধকারের দিকে টানতে শুরু করলো। পিনাকি যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার চোখ কপালে ওঠার উপক্রম।
বাইরের সেই সীমাহীন শূন্যতা তাকে যেন হাতছানি দিচ্ছে। সে তার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করতে শুরু করলো। তার মনে হলো এক মুহূর্তের জন্য দুর্বল হলেই সেই কামরার চিরন্তন অন্ধকার থেকে বাইরের সেই অনন্ত অন্ধকারে নিক্ষিপ্ত হবে। সে হাঁসফাঁস করতে করতে শরীরের সমস্ত জোর দিয়ে নিজেকে ভেতরের দিকে টেনে রাখল। চেয়ারের হাতল এবং মেঝেতে পা চেপে ধরে সে এক প্রাণান্তকর ধস্তাধস্তি শুরু করলো সেই অদৃশ্য শক্তিধর সেই হাতটির সঙ্গে। তার নিঃশ্বাস দ্রুত, মুখের মাংসপেশিগুলো ভয়ে শক্ত হয়ে গেছে। বহু মুহূর্ত ধরে চলল এই অবিশ্বাস্য টানাপোড়েন। তার হাত প্রায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। হঠাৎই এক ঝলকে পিনাকি অবিশ্বাস্য শক্তিতে নিজের হাতকে এক ঝটকায় মুক্ত করে নিল। হাতটি মুক্ত হতেই সেই শীতল লম্বা হাতটি যেন হতাশায় একবার শূন্যে খামচে ধরল। তারপর ধীরে ধীরে আবার বাইরের অন্ধকারে মিশে গেল। যেখানে কাঁচ ভাঙা হয়েছিল সেখানে তখন কেবল একটি খোলা ফাঁক। পিনাকি তার নিজের আসনে পড়ে রইল। সে হাঁপাচ্ছে। তার কবজি তখন দগদগে লাল। এই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ ভেঙে দিল। সে তখনও বিশ্বাস করতে পারছে না যে সে অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছে। সে আর এক মুহূর্ত সেই খোলা জানালার দিকে তাকালো না। সে দ্রুত আসন ছেড়ে উঠে গেল এবং কামরার এক কোণে দুটি আসনের মাঝখানে একেবারে জবুথবু হয়ে বসে পড়ল। লোকটি হঠাৎ বলতে শুরু করলো, তুমি জানতে চেয়েছিলে আমি কেন এই কামরায় বসে থাকি, জানতে চেয়েছিলে কেন এই কামরা থেকে পরিত্রাণ মেলে না, তুমি জানতে চেয়েছিলে কেন তোমাকে যেও না বলে সতর্ক করেছিলাম। লোকটি এক দীর্ঘ নীরবতা নিল। চলন্ত ট্রেনের একটানা যান্ত্রিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। শোনো তাহলে এই কামরার ইতিহাস, শোনো এই অভিশপ্ত জায়গার জন্মকথা। আজ থেকে বহুকাল আগে যখন এই শহরতলির লাইন সবে পাতা হয়েছে, তখন রাত নামলেই এই ট্রেনটি আরো জনশূন্য হয়ে যেত। এই কামরাটিও তখন প্রায় অন্ধকার গহ্বর হয়ে থাকত। সেই সময় এই কামরায় একজন ফেরিওয়ালা ছিল, এক নিতান্তই সাধারণ মানুষ। সহজ সরল জীবন তার। সে দিনভর ট্রেনে প্ল্যাটফর্মে বাদাম ফেরি করত। দিন শেষে সে তার কষ্টের উপার্জন সমস্ত বিক্রি করা টাকার পুঁটুলিটি কোমরে বেঁধে নিশ্চিন্তে বাড়ি ফেরার স্বপ্ন দেখত। সামান্য সঞ্চয় যা দিয়ে সে হয়তো পরের দিন তার প্রিয়জনদের মুখে হাসি ফোটাবে। সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎই পাশের কামরা থেকে একটি লোক এসে এই কামরায় প্রবেশ করে। লোকটি ছিল রুক্ষ চেহারা, চোখে তার লুটেরার জ্বলন্ত লোভ। 10, 20, 30, 40, 50, এদিকে কত হলো এখানে? আচ্ছা। ফেরিওয়ালাটি তখন একাকী, অন্যমনস্ক, সারাদিনের পরিশ্রমের হিসেব কষছিল। আগন্তুক লোকটি প্রবেশ করেই দরজার দিকে নজর দিল। কোনো শব্দ করার সুযোগ না দিয়ে সে দ্রুত হাতে সেই মাঝের সংযোগকারী দরজাটি সশব্দে বন্ধ করে দিল। পিনাকির স্মৃতিতে তখন তার এবং সেই ফেরিওয়ালার কথোপকথন ঝলসে উঠল। ঠিক একই রকম বিচ্ছিন্নতা। পিনাকি প্রায় আঁতকে উঠল। ফেরিওয়ালাটি মুহূর্তে বুঝে গেল এই লোকটির উদ্দেশ্য ভয়াবহ। তার কোমরের সেই ক্ষুদ্র টাকার থলির ওপর আগন্তুকের নজর পড়েছে। ফেরিওয়ালা সেই সামান্য রোজগার রক্ষার জন্য নিজের জীবন বাজি রাখতে দ্বিধা করল না। সে লোকটাকে রুখতে চাইল, পালানোর চেষ্টা করল না, কিন্তু দৈহিক শক্তিতে সে আগন্তুকের কাছে পরাজিত হলো। লোকটা ছিল উন্মত্ত, হিংস্র। সে ক্ষিপ্ত হয়ে ফেরিওয়ালার মাথাটা দুহাত দিয়ে চেপে ধরল এবং
চলন্ত ট্রেনের শক্ত লোহার রডের সঙ্গে সজোরে আঘাত করল। প্রথম আঘাতের পরই ফেরিওয়ালা দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু লোকটা সহজে হার মানতে চাইল না। মাটিতে পড়েও দুজনের মধ্যে চলতে থাকলো এক প্রাণপণ ধস্তাধস্তি, জীবনের শেষ বাঁচার আর মরার সংগ্রাম, লোভ ও অসহায়তার মধ্যেকার সেই চরম মুহূর্ত। তারপর এক সময় লোকটা তার পকেট থেকে এক ধারালো অস্ত্র, এক ভোজালি বের করল। এক লহমায় সেই তীক্ষ্ণ অস্ত্র সে ফেরিওয়ালার পেটের মধ্যে আমূল ঢুকিয়ে দিল। হতভাগ্য মানুষটি কেবল একটি চাপা গোঙানি দিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করল। খুন নিশ্চিত হওয়ার পর লোকটা সেই নিথর দেহটিকে এক ধাক্কায় চলন্ত ট্রেন থেকে বাইরের অন্ধকারে ছুঁড়ে ফেলে দিল। তার পাপের কোনো চিহ্ন না রেখে সে পালাতে চাইল। কালো চাদরের লোকটি এক ভারী দীর্ঘশ্বাস ফেলল। তার নীরবতা যেন সেই অতীতের সমস্ত নির্মমতা বহন করছিল, কিন্তু সে পালাতে পারেনি। সে ভেবেছিল তার এই পাপ কেউ দেখবে না, কিন্তু পরের স্টেশনেই অন্য আরোহীরা তাকে ধরে ফেলল। সেই মুহূর্তে জনতার ক্রোধ ছিল এক পূর্ণ উন্মত্ত ঝড়। লোকজন সেখানে পিটিয়ে মেরে দিল সেই খুনিকে। তার পাপের বিচার সেখানেই হয়ে গেল। গল্পটি শেষ হলো। শেষ হতেই পিনাকির সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। তার মস্তিষ্ক তখন ঘটনার সঙ্গে তার বর্তমান পরিস্থিতির ভয়াবহ মিল খুঁজে পেল। পিনাকি সেই কোণ থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন সংশয় ও সাহসের এক অদ্ভুত মিশ্রণ। সে লোকটির দিকে এগিয়ে গেল। তার কণ্ঠে তখনও অবিশ্বাস এবং জেদ। আপনি আপনি মিথ্যা বলছেন। এসব আমাকে ভয় দেখানোর জন্য সাজানো কথা নয়। এসব কথা মিথ্যা মিথ্যা, তাই না? পিনাকির এই প্রতিবাদ যেন কালো চাদরের লোকটির কাছে এক বালকের আবদার। লোকটি নড়ে উঠল না, কেবল সেই শীতল গুরুগম্ভীর স্বরে জবাব দিল। তার কণ্ঠে কোনো রাগ বা বিরক্তি ছিল না, ছিল কেবল এক সুদূর অতীতের সত্যের প্রতিধ্বনি। মিথ্যে নয়, তুমি এতক্ষণ এই কামরার দেওয়ালে হেলান দিয়ে বসেছিলে। জানো এই কামরার দেওয়ালগুলো কেন লাল রং করে? পিনাকি কোনো উত্তর দিতে পারল না। তার দৃষ্টি তখন স্থির হয়ে আছে কামরার পুরনো চটা ওঠা লাল দেওয়ালগুলোর দিকে। সে তো এতক্ষণ সেগুলোর দিকে খেয়ালই করেনি। কারণ লোকটি বলল, তার কণ্ঠস্বর যেন আরও নিচু ও ভয়ঙ্কর। এই কামরার দেওয়ালে ওই ফেরিওয়ালা আর সেই খুনি লোকটার রক্ত এখনো লেগে আছে। সেই রক্ত যতবারই মোছা হোক বা পরিষ্কার করা হোক, তা কোনোভাবেই মোছা যায় না। তাই একসময় বাধ্য হয়ে পুরো দেওয়ালটাকেই এই লাল রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কথাটা শেষ হতেই পিনাকির বুকের ভেতরটা শিউরে উঠল। তার মনে পড়ল সে কত আরাম করে এই রক্তমাখা দেয়ালগুলোতেই ভর দিয়ে বসেছিল। সে দ্রুত সেই স্থান থেকে সরে গেল, যেন দেওয়ালগুলো স্পর্শ করলেই তার গায়ে রক্ত লেগে যাবে। সে তখনও পুরো ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু তার শরীর স্বতঃস্ফূর্তভাবে দেওয়াল থেকে দূরে সরে গেল। ঠিক সেই মুহূর্তে ঝমঝম চলন্ত ট্রেনের কামরার দরজা, যেটি দিয়ে ফেরিওয়ালা তাকে নিয়ে এসেছিল এবং যেটি সে নিজে বন্ধ করতে দেখেছিল, তা হঠাৎ সশব্দে খুলে গেল। বাইরের অন্ধকার ছিঁড়ে কামরার ভেতরে প্রবেশ করল এই বাদামওয়ালা ফেরিওয়ালা। তার চোখে সেই একই তীব্র হিংস্র চাহনি। তার মুখে কোনো হাসি নেই, আছে শুধু এক জ্বলন্ত প্রতিশোধের আগুন। ফেরিওয়ালাকে দেখেই পিনাকির শরীর জমে গেল। সে আর এক পাও নড়তে পারল না। তার সামনেই
এবার ঘটল সেই ভয়ঙ্কর ইতিহাসের পুনরাবৃত্তি। ফেরিওয়ালা কামরায় প্রবেশ করতেই কোণে বসে থাকা সেই চাদর ঢাকা মূর্তিটিও এক ঝটকায় উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার আপাদ মস্তক আবৃত করে রাখা কালো চাদরটি খসে পড়ল। পিনাকি এইবার লোকটির সম্পূর্ণ চেহারা দেখতে পেল। তার মুখটি রুক্ষ, চোখ দুটো উন্মত্ত, আর সবচেয়ে ভয়ঙ্কর, লোকটির কোমরে গোঁজা রয়েছে একটি ধারালো ভোজালি। এই লোকটিকে দেখলেই বোঝা যায় এ সাধারণ মানুষ নয়, এ আসলে সেই হিংস্র খুনির প্রেতাত্মা। ফেরিওয়ালা লোকটা আর এক মুহূর্ত দেরি করল না। সে চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল চাদর মুড়ি দেওয়া লোকটার ওপর। আজ আজ আর তোকে ছাড়বো না। এই ট্রেনের অভিশাপ থেকে তোকে বাঁচতে দেব না। বেরিয়ে যা শুয়োরের বাচ্চা, তুই আমার শান্তি নষ্ট করেছিস। তোকে তোকে আবার টুকরো টুকরো করে বাইরে ফেলে দেবো। কথাবার্তা শেষ হওয়ার আগেই দুজনের মধ্যে ভয়ঙ্কর হাতাহাতি শুরু হলো। ফেরিওয়ালা ছিল ক্ষিপ্ত আর খুনি ছিল হিংস্র ও শক্তিশালী। তাদের লড়াই ছিল অশরীরী শক্তির লড়াই। তাদের ধাক্কায় ট্রেনের কামরা কেঁপে উঠল, সিটগুলো হেলে গেল। খুনি লোকটা এক ধাক্কায় ফেরিওয়ালাকে রেলিংয়ের দিকে ঠেলে দিল। তার লক্ষ্য ছিল মাথায় আঘাত করা, কিন্তু ফেরিওয়ালা চট জলদি সরে গিয়ে খুনির পা ধরে এক হ্যাচকা টান মারল। চল চল দিকে আয়। খুনি ভারসাম্য হারিয়ে পড়তেই ফেরিওয়ালা তার মাথা ধরে ট্রেনের লোহার রডের দিকে নিয়ে গেল। ধরাস লোহার রডের সঙ্গে সজোরে মাথা ঢোকার তীব্র শব্দ হলো। খুনি লোকটির মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করলো, কিন্তু লোকটা তাতেও কাবু হলো না। সে যন্ত্রণায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ফেরিওয়ালার হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। সে বুঝতে পারল এই আত্মা তার চেয়েও বেশি প্রতিশোধ পরায়ণ। রক্ত ঝরছে, কিন্তু ফেরিওয়ালা কোনোভাবেই তার হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে চেপে ধরল। এক সময় খুনি একটা ফেরিওয়ালাকে ধাক্কা দিয়ে কামরার লাল রঙের দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধরল। মর মর, যেমন আমাকে মেরেছিলি, মর। মুহূর্তের মধ্যে সে কোমরে গোঁজা ভোজালিটা টেনে বের করলো এবং এক তীব্র আঘাত আনলো ফেরিওয়ালার বুকে। কিন্তু ফেরিওয়ালা আঘাতটি কিছুটা সামলে নিল। সে দ্রুত তার দেহটি সামান্য সরিয়ে নিতেই ভোজালিটি বিঁধে গেল খুনি লোকটারই পেটে, ঠিক সেই জায়গায় যেখানে সে আসল ফেরিওয়ালাকে আঘাত করেছিল। ভোজালিটি গেঁথে যেতেই খুনি লোকটার শরীর থেকে কালো ঘন রক্তের ধারা বেরিয়ে এলো। সেই রক্ত কামরার লাল রঙের দেওয়ালকে আরও একবার নতুন করে ভিজিয়ে দিল। পিনাকির মনে হলো এই দেওয়ালটি যেন রক্তের জন্যই অপেক্ষা করছিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে খুনি লোকটি ভোজালিটি টেনে বের করতে চাইল, কিন্তু ফেরিওয়ালা তাকে সেই সুযোগ দিল না। সে ধাক্কা মেরে তাকে খোলা দরজার কাছে নিয়ে গেল। চল চল দিকে আয়, এবার পালা, তোকে কোনোভাবেই বাঁচতে দেব না। এক প্রবল ধাক্কায় সে খুনি লোকটাকে চলন্ত ট্রেন থেকে বাইরে অনন্ত অন্ধকারে ফেলে দিল। পিনাকি সেই দৃশ্য দেখে চিৎকার করে উঠল, যদিও তার কণ্ঠস্বর ট্রেনের শব্দের কাছে ম্লান হয়ে গেল। তার চোখের সামনে ঘটল এক ঐতিহাসিক পুনরাবৃত্তি। খুনি ফেরিওয়ালাকে ফেলেছিল, আজ ফেরিওয়ালা ফেলল খুনিকে। কিন্তু তখনও পুরো ব্যাপারটা শেষ হয়নি। খোলা দরজা দিয়েই অপ্রত্যাশিতভাবে পাশের কামরা থেকে অনেক লোক দ্রুত হেঁটে ভেতরে চলে এলো। লোকগুলো তো এতক্ষণ ছিল না। পিনাকি অনেক খুঁজেও তাদের পায়নি।
তারা কোথা থেকে এলো? তাদের চোখ মুখে এক অন্ধ বিচারকের ক্রূরতা। তাদের আগমন এতটাই আকস্মিক যে তারা যেন কামরার আলো কেঁপে ওঠার সঙ্গেই আবির্ভূত হয়েছে। লোকগুলো এক মুহূর্তে দেরি করলো না। তারা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল রক্তাক্ত ভোজালি হাতে দাঁড়িয়ে থাকা ফেরিওয়ালার ওপর। এই ধর 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 ওকে, কুনি কুনি ধর ধর, চেপে ধর, এরাই সর্বনাশ করে, হ্যাঁ এরাই সব সর্বনাশ করে, ধর। লোকগুলো সবাই মিলে তাকে জাপটে ধরল। শুরু হলো গণধোলাই, এক বন্য ধস্তাধস্তি। ভিড়ের চাপে ফেরিওয়ালার লোকটা আর উঠে দাঁড়ানোর ক্ষমতা রইল না। সেই মুহূর্তের মধ্যে কোথা থেকে এসেছিল সেই উত্তেজিত জনতা? তারা যেন বাতাসের সঙ্গে মিশে গেল। কোনো শব্দ নেই, কোনো চিহ্ন নেই। কামরাটি আবার জনশূন্য। কেবল মাঝখানে পড়ে রইল সেই ফেরিওয়ালার নিথর দেহ। পিনাকি কোণে মুখ লুকিয়ে বসেছিল। তার সারা শরীর তখন ভয়ে থরথর করে কাঁপছে। ঠিক তখনই পিনাকির মাথার উপরের ছায়াটুকু যেন আরো গাঢ় হলো। সে ভয়ে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার মুখের সামনে ঠিক তার মাথার ওপরে দাঁড়িয়ে আছে সেই খুনি লোকটি, যার শরীরে এখনো রক্তের দাগ, চোখে উন্মত্ততা। তার হাতে নেই ভোজালি, কিন্তু তার চাহনি ছিল মৃত্যুর চেয়েও শীতল। পিনাকি আর এক মুহূর্ত নষ্ট করল না। তার সমস্ত শরীর যেন বিদ্যুতের ঝটকায় সচল হলো। সে উঠে দাঁড়িয়ে উল্টো দিকে ছুটতে চাইল, কিন্তু পালানোর পথ পেল না। কারণ ঠিক সেই দিক থেকে যেখানে কিছুক্ষণ আগে ফেরিওয়ালার নিথর দেহ পড়েছিল, সেখান থেকে সেই ফেরিওয়ালা লোকটি আবার উঠে এসেছে। তার চোখে সেই একই তীব্র বিদ্বেষ, যেন মৃত্যু তাকে শান্ত করতে পারেনি। দুজন মিলে তাকে চারদিক থেকে ঘিরে ধরল। পিনাকির মনে হলো যেন দুটি শীতল অদৃশ্য দেওয়াল তাকে চেপে ধরেছে। খুনি লোকটি এক ভয়াবহ কর্কশ হাসি এসে বলল, কোথায় পালাচ্ছিস? পালাবি কোথায়? এই কামরা ছেড়ে যাওয়ার আর কোনো উপায় নেই তোমার। তুমি এই কামরাতেই থাকবে। ফেরিওয়ালাও সেই হাসিতে যোগ দিল। তারা হাসি ছিল আরো নির্মম, আরো বিকৃত। কথাটা শেষ হতেই দুজন একসঙ্গে বীভৎসভাবে হাসতে শুরু করলো। সেই হাসি ছিল কামরার ভেতরকার সমস্ত নীরবতা চূর্ণ করে দেওয়া এক দানবীয় উল্লাস। পিনাকি দেখল তাদের মুখের ভাঁজে ভাঁজে জমে আছে অশুভ আনন্দ। পিনাকির মস্তিষ্ক তখন কাজ করা বন্ধ করে দিয়েছে। সামনে মৃত্যু, পিছনেও মৃত্যু। এই ট্রেনের অভিশাপ থেকে বাঁচার কোনো পথ নেই। হঠাৎই তার চোখ পড়ল কামরার খোলা দরজার দিকে, যে দরজা দিয়ে লোকগুলো এসেছিল এবং অদৃশ্য হয়েছিল। সে আর কিছু ভাবতে পারল না। বাঁচার শেষ চেষ্টা হিসেবে ভয়ে কাঁপতে কাঁপতে পিনাকি চলন্ত ট্রেনের খোলা দরজার দিকে এক লাফে ঝাঁপ মারল। যেন মৃত্যুর হাত থেকে বাঁচতে সে মৃত্যুকে আলিঙ্গন করতে চাইল। সে শূন্যে নিজেকে সঁপে দিল। চোখের সামনে তখন কেবলই অসীম কালো অন্ধকার আর ট্রেনের তীব্র গতি। এই যে মশাই, এই আরে কি করছেন? আরে নেমে আসুন। আরে এক তীব্র চিৎকারে পিনাকির চোখ খুলে গেল। পিনাকি দেখল সে ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে আছে, তার এক পা বাইরে প্ল্যাটফর্মের ওপর, আর তার সামনে দাঁড়িয়ে আছে একজন খাকি পোশাক পরা স্টেশন মাস্টার। তার চোখে চরম বিরক্তি এবং অবাক ভাব। ট্রেনের একটানা শব্দ থেমে গেছে। চারিদিকে ঝলমলে আলো। প্ল্যাটফর্মে মানুষের আনাগোনা, চায়ের দোকানের মৃদু কোলাহল। পিনাকি দেখল ট্রেন এসে দাঁড়িয়েছে হাওড়া স্টেশনে। সে লাফ দেয়নি, সে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু ট্রেন তখনই স্টেশনে দাঁড়িয়ে গেছে। এই কি হচ্ছে মশাই? হ্যাঁ, আপনি ট্রেন থেকে লাফ দিলেন কেন? ট্রেন তো থেমে আছে।
মাঝরাতে এমন কাণ্ড করলে আপনার নামে জরিমানা হবে। ফিনফিনে ভোরের হাওয়ায় পিনাকির শরীরের সমস্ত কাঁপুনি তখনও থামেনি। সে স্টেশন মাস্টারের কথা শুনতে পেল, কিন্তু তার চোখ তখন স্থির হয়ে আছে তার পিছনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সেই কামরাটির দিকে। ভয়ে ভয়ে ধীরে ধীরে সে তার মাথা ঘুরিয়ে কামরার জানালার দিকে তাকালো। কামরাটি তখনও অন্ধকার, কিন্তু একটি জানালার কোণে যেখানে তার ব্যাগটি রাখা ছিল সেখানে নয়, ভাঙা জানালার পাশে দুজোড়া চোখ তার দিকে স্থির এবং শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে নেই কোনো হাসি, নেই কোনো ক্রোধ, কেবল এক অবিচল অপেক্ষা।